ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সব কিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় চাকরি পাওয়ার উপায় কি, এ বিষয় নিয়েই আলোচনায় আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান এবং আছেন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায়। আজকের অর্থনীতির সংলাপের বিষয় চাকরি পাওয়ার উপায় কি, এ বিষয় নিয়ে কথা বলতে চাই জনাব ফজলে শামীম এহসান। আপনার কাছে আগে আসতে চাই, আসলে বাংলাদেশ তো এই মুহূর্তে অর্থনীতির দিক থেকে নানান রকম সংকটের মধ্যে আছে এবং যার প্রতিফলন আমরা দেখছি যে বেকারত্ব বাড়ছে। সেই জায়গা থেকে একটু আপনার কাছে জানতে চাই, আপনারা যারা চাকরিদাতা, চাকরি দেওয়ার ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলোকে বেশি করে দেখেন এবং একই সাথে এই যে কর্মসংস্থান নতুন বিনিয়োগ না হওয়ার ফলে কর্মসংস্থানের যে একটা চাপ তৈরি হচ্ছে এবং একই সাথে যেটিকে বলে শোভন কর্মসংস্থান, সেই বিষয়টিকে কিভাবে দেখেন সামগ্রিক আলোচনাই করতে চাই। প্রথমত জানতে চাই আসলে কর্মসংস্থান কেন হচ্ছে না। ধন্যবাদ। কর্মসংস্থান হচ্ছে না আসলে দুটো কারণে। একটি তো আমাদের বিনিয়োগ তো প্রায় আপনি যদি বলেন যে মানে কর্মসংস্থানমুখী বিনিয়োগ যেটাকে আমরা বলি, সেটা প্রায় ৩-৪ বছর ধরেই কিন্তু একটু স্থবির অবস্থায় আছে। বিকজ এর প্রধানত কারণ জ্বালানি সংকট, যে নতুন করে যেহেতু কোনো জ্বালানি সংযোগ দেওয়া হচ্ছিল না প্রায় ৪-৫ বছর হয়ে গেছে, ফলে নতুন করে আসলে খুব বড় আকারের কোনো বিনিয়োগ আসে নাই। তো সেই জায়গাতে কর্মসংস্থানের কোনো আসলে সৃষ্টি হয় নাই। এটি আমি মনে করি প্রধান কারণ। তার সাথে কিছুটা যে অটোমেশনও জড়িত, যে নতুন নতুন যে ইন্ডাস্ট্রিগুলোর আমরা বিএমআরই করি, সেখানে দেখা যায় যে আমাদের পুরনো মেশিনগুলোতে যখন আমরা বন্ধ করে নতুন মেশিন কিনি, সেগুলোতে ডাবল মেশিন কিনলেও একই সংখ্যক আমাদের আসলে কর্মী লাগে। ফলে সেটাও একটি কারণ যে নতুন করে সেই পরিমাণের আসলে নতুন করে আমাদের চাকরি না দেওয়াটা। দুটো বিষয় একটু আপনার কাছে আনতে চাই। প্রথমত আপনি যেটি বললেন যে এই যে যন্ত্রের ব্যবহারের কারণে মানুষের কর্মসংস্থানের সুযোগ যেটি কমছে, সেটি একটি। আরেকটি হচ্ছে বিগত সময়ে যদি বিজিএমই এর একটি তথ্যই আপনার সামনে নিয়ে আসি, প্রায় গেল ৩ বছরে তারা বলছেন যে ৫%-এরও বেশি তৈরি পোশাক কারখানাই বন্ধ হয়েছেন। মানে এই মানুষগুলো তাহলে কোথায় গেল? দেখেন, একটা তো আমরা বলি যে ফর্মাল সেক্টর, একটা হলো ইনফর্মাল সেক্টর। এখনও দেশের মানুষের মধ্যে অভাব অবশ্যই আছে, আমরা গরিব দেশ, কিন্তু এখনও না খেয়ে কেউ মারা যাচ্ছে এই পরিস্থিতির সৃষ্টি হয়নি। তার মানে যে কারখানাটা বন্ধ হয়ে গেলো একটা ফর্মাল সেক্টর থেকে, আমরা যেটা দেখতে পাই যে ইনফর্মাল সেক্টরে প্রচুর মানুষ চলে যাচ্ছে। আপনি যদি দেখেন যে আমরা যদি বলি যে অটো, এই যে লক্ষ লক্ষ প্রায় 25-30 লাখ অটো আমি শুনি যে নাকি সারা বাংলাদেশে নতুন করে চালু হয়েছে গত 2 বছরে। এই জায়গাগুলোতে কারা গেল? যারা নাকি ফর্মাল সেক্টরে চাকরিচ্যুত হচ্ছে তারা যাচ্ছে। আরেকটা জিনিস একটু আমি বলি, আপনি বললেন যে আসলে অটোমেশনের জন্য কর্মসংস্থান মানে কর্মহীন হয় না মানুষ, মানে অটোমেশনের জন্য আমি ভুল বলি, অটোমেশনে আসলে মানুষের জব কমে না, জব ট্রান্সফরমেশন হয়। মানে আপনি যদি বলেন যে একটা নদীর উপরে যদি ব্রিজ হয়, নৌকার মাঝি যদি চাকরি হারা হয়, ওইখানে কিন্তু আবার একটা স্কুটার বা একটা রিক্সাওয়ালার কিন্তু একটা চাকরির সৃষ্টি হয়। তার জবটাকে ট্রান্সফর্ম করতে হবে, সেটা হলে আসলে চাকরির ধরনটা পরিবর্তন হয়। ঠিক ওই জায়গায় একটু জানতে চাই আজকে আমার আলোচনার যে বিষয়, যে চাকরি পাওয়ার উপায় কি। আপনারা তো চাকরিদাতা, চাকরি দেন বিভিন্ন সময়, আসলে যারা চাকরি প্রার্থী তাদের ইন্টারভিউ করেন। মূলত আসলে আমাদের যে বেকার জনগোষ্ঠী, বিশেষ করে শিক্ষিত বেকারের কথা যদি বলি, তাদের মধ্যে আসলে আপনারা যে পদে নিতে চাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে এসে তারা যে পদের জন্য আসলে লড়াই করছে, এখানে আসলে গ্যাপ কি দেখতে পান? কিছুটা তো ধরেন যে হার্ড স্কিল গ্যাপ, বা আপনি যদি বলেন যে মানে সিলেবাসের গ্যাপটা কিছু থাকে, কিন্তু আমি মনে করি আসলে সেটা খুব বেশি বাধার সৃষ্টি করে না। কারণ সারা জীবনই কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বা তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল বিশ্বের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করাটা কিছুটা সময় সাপেক্ষ থাকে তার মার্কেট ইয়ের থেকে, মানে মার্কেটের যে ডিমান্ড তার থেকে। আমি মনে করি এখানে সফট স্কিলটা মোর ইম্পর্টেন্ট। যে ধরেন আমি টেক্সটাইল বিজনেস করি, তো এইখানে আমার যে অনেকগুলো পজিশন আছে যেখানে আসলে আমার ভালো আইকিউর লোক দরকার, বাকিটা সে অন জব ট্রেনিং পেয়ে যাবে। তার কিছু ল্যাঙ্গুয়েজ জানা দরকার,
সে যদি একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পারে তাহলে সে ফ্রেঞ্চ বাইং হাউসগুলোতে বা যেসব ফ্যাক্টরিগুলো ফ্রেঞ্চ বাইরে কাজ করে দেখবেন তাকে অনেক বেশি টাকা দিয়ে তাকে চাকরিতে নিয়ে নিচ্ছে। সে যদি একসময় ছিল কম্পিউটার যখন পারতো, আমরা যখন ফ্যাক্টরি করছি, যখন ভালো কম্পিউটার যারা পারতো তাদেরকে আমরা বেশি টাকা দিয়ে নিয়ে নিতাম। যিনি ইংলিশ ভালো বলতে পারতেন তাকে মার্চেন্ডাইজিংয়ে ওই সময় আমরা 10,000 টাকা বেশি দিয়ে নিয়ে নিতাম। হ্যাঁ, আমি 97, 98-এর কথা, আমার শুরুর দিকের কথা বলতেছি। তো এখন যদি কেউ নাকি এআই পারে, এআই ইউজ পারে, তার এআই কোডিংয়ের দরকার নাই, সে যে এআই ইউজ পারে, সে যদি এআই এজেন্ট তৈরি করতে পারে একটা ফ্যাক্টরিতে, দেখবেন যে তাকে 20, 25, 30,000 টাকা বেশি দিয়ে একজন উদ্যোক্তা নিয়ে নেবেন। কারণ এই যে সফট স্কিলগুলো, এইটা আসলে এখন বেশি প্রয়োজন। কারণ নতুন মানুষের তো অভিজ্ঞতা থাকবে না, যিনি স্টুডেন্ট তার অভিজ্ঞতা থাকবে না, ধরে নিয়ে আসলে যে চাকরি দেন তার মাইন্ডসেট ঠিক থাকতে হবে। বিকজ সে তার লেখাপড়ার মাধ্যমে প্রমাণ করে এসেছে যে তার শিখার যোগ্যতা আছে, এরপরে বাকিটা সে শিখবে, কিন্তু তার সফট স্কিলটা একটু জেনে আসলে আমাদের জন্য ভালো। নিশ্চয়ই চাকরি প্রার্থীদের জন্য আরও টিপস আপনার কাছে শুনবো, কিন্তু তার আগে জনাব মাহফুজ কবির আপনার কাছে একটু আসতে চাই। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর যে তথ্য দেখছিলাম, প্রায় 26 লাখ মানুষ প্রতি বছর কর্মসংস্থান মানে কাজের যে শ্রম বাজারে যুক্ত হয়, তার মধ্যে দেখছিলাম যে প্রায় 9 থেকে 10 লাখ মানুষই হচ্ছে গ্রাজুয়েট বা উচ্চশিক্ষা নিয়েই তারা আসলে শ্রমবাজারে আসে। কিন্তু এই যে উচ্চশিক্ষিত মানুষ, তাদেরও একটা বড় অংশ বেকার থাকছে। এর পেছনে আসলে মূল কারণ কি মনে করেন? এই বেকারত্বের যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে দেখব যে একেবারে যাদের শিক্ষা নেই তাদের চাকরি সবচেয়ে বেশি, মানে তারা কোনো না কোনোভাবে হয়তো চাকরিতে যুক্ত হচ্ছেন, তারা কৃষিকাজ করছেন, বা এই যেটা বলা হলো যে ইনফর্মাল সেক্টরে যে স্কুটার চালাচ্ছেন বা হয়তো অটো চালাচ্ছেন, তো এগুলো হয়ে যাচ্ছে, তাদের কোনো না কোনোভাবে কাজে কিন্তু সংযুক্তি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সবচেয়ে দুঃখজনক সেটা হচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েটদের মধ্যে 150 মোটামুটিভাবে আনএমপ্লয়েড। তো এইটা কিন্তু খুব বড় পেইনফুল, তার কারণ এই যখন গ্র্যাজুয়েট হচ্ছেন তার পিছনে কী পরিমাণে ইনভেস্টমেন্ট যাচ্ছে, একেবারে প্রি প্রাইমারি থেকে শুরু করে একেবারে তার কিন্তু অন্তত আন্ডারগ্রেড পর্যন্ত এই একটা পরিবারের বিপুল বিনিয়োগ করতে হয়, তার নিজেরও একটা প্রাইভেট ইনভেস্টমেন্ট থাকে। তো এখন ওই জায়গাতে আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা হয় সেটা হলো যে আমাদের এই যেমন চায়নাতে একটা যেটা বিষয় আছে যে ক্লাস 6-7-এ ওঠা মাত্রই তাদের ফ্যাক্টরি ভিজিট শুরু হয়ে যায়। তারপরে তারা কী করেন, তারা যখন গ্র্যাজুয়েট হন তাদের যে প্রজেক্টটা থাকে, তাদের যদি থিসিস থাকে, তাহলে সেটা হয় হচ্ছে যে কোনো একটা মেশিন তৈরি করার। হ্যাঁ, এখন ওরা সমস্ত শিক্ষাকে কিন্তু এই কর্মমুখী শিক্ষায় পরিণত করে ফেলেছে। আমরা কিন্তু সেখান থেকে যোজন দূরে, যার ফলে যেটা হয় ওই যে গ্র্যাজুয়েট তৈরি হচ্ছেন তিনি কিন্তু আর পাবেন না, মানে ইন্ডাস্ট্রিতে তার জব হওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট। তো এটা হচ্ছে বাস্তবতা, এটা আমাদের স্বীকার করতে হবে। এই কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে এই নির্বাচনী ইশতেহারে যেগুলো ঘোষণা করেছিলেন তার মধ্যে একটা ছিল তার কমিউনিকেশন স্কিল, তারপরে ভোকেশনাল স্কিল, এগুলো ডেভেলপ করা, এবং একই সঙ্গে যে মানে তারা আসলে নিজেরা জব ক্রিয়েশন করবেন বিভিন্নভাবে আর কি, যেভাবে গড়ে তোলা হবে। মানে চায়না প্রসঙ্গে একটি বিষয় একটু আনতে চাই। খুব সম্প্রতি আমরা দেখলাম যে সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে দর্শন, ইতিহাসের মতো যে বিষয়গুলো, পাঠ্য বিষয়গুলো ছিল, সেগুলোকে তারা বন্ধ করে দিয়েছে বা কমিয়ে এনেছে, যাই বলি না কেন সেটিকে। কিন্তু আমরা দেখি যে বাংলাদেশে আমাদের শিক্ষা ব্যবস্থায় মানে এই ধরনের বিষয়ভিত্তিক বিষয়ে আসলে অনার্স মাস্টার্স করার প্রবণতাটাও অনেকটা বেশি। মানে সেটিকেও কি আসলে এই যে কর্মমুখী শিক্ষা বা কাজের ক্ষেত্রে যখন তারা আসেন তাদের যে বাস্তব মানে ওই ফ্যাক্টরি অভিজ্ঞতা, সেখান থেকে যে দূরত্ব, সেটিকে আপনি কোনো বাধা মনে করেন? না, এখন শুধুমাত্র দর্শন বা এই রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস এগুলোকে দোষ দিলে হবে না। এর বাইরে যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে আমরা কীভাবে আপনার একদম প্র্যাকটিক্যাল স্কিলগুলো ডেভেলপ করব। একজন কেমিস্ট্রি স্টুডেন্ট, ম্যাথের স্টুডেন্ট, তার তো আসলে আরও বেশি ইনভলভ থাকা দরকার ছিল, যে তাদের স্কিলগুলোকেই তো আমরা ব্যবহার করব, মানে বিজ্ঞান এগুলো দিয়ে তো আমরা এগিয়ে যাব। ওই জায়গাতে কোডিংটা তো আমরা এখনও শিখাতেই পারলাম না, তাহলে কীভাবে অগ্রসর হবে? তো শুধুমাত্র চ্যাটজিপিটি দিয়ে তো আসলে হবে না সব কিছু, তাই না? সুতরাং বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশন, জবের যে গ্রোথ, তারপরে যে ম্যানুফ্যাকচারিং সেক্টর, তো সেইখানে তো আরও বেশি আসলে চাকরি হবে। বাংলাদেশের ইকোনমি হচ্ছে বুমি ইকোনমি, $510 বিলিয়ন হচ্ছে ইকোনমি এবং এক্সপান্ডিং। এখানে আমরা চিন্তা করছি 2034 সালের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন ইকোনমি করব, 31 সালের মধ্যে আমরা 8.5% গ্রোথ করবো। এগুলো তো মানে যেটা আমি নিজেই ইনভলভ ছিলাম কিন্তু এই যে 5 বছর মেয়াদি যে কৌশলপত্র সরকার তৈরি করলো সেটার মধ্যে। তো সুতরাং সেখানে আমরা প্র্যাকটিক্যাল ওয়ে ফরওয়ার্ড দিয়েছি। কিন্তু এখন যে ধরনের গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, তো তাদের তো ওই স্কিল মানে কি, তার অর্ধেক স্কিলও নেই, যেটা সেটার দায়টা আসলে কার? এটা কি রাষ্ট্রের দায় নাকি ব্যক্তির নিজেরও এখানে কিছু? এখানে শুধুমাত্র রাষ্ট্রের দায় দিলে হবে না, তার কারণ আমাদের যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বা যে ইভেন যে এই সমস্ত পলিটেকনিকগুলো আছে সেগুলোও কিন্তু আসলে কোনো কাজে লাগছে না। এটা যেমন প্রাইভেট ইউনিভার্সিটির কাছ থেকে আমাদের একটা বিশাল এক্সপেকটেশন ছিল, তারা অন্তত যাতে এখানে অন্তত ভোকেশনাল যে মানে অ্যাটলিস্ট মার্কেট ওরিয়েন্টেড যে এডুকেশন সেটা যেন তারা দেয়, ওইখানে তো হচ্ছে না।
তো সুতরাং এটা কালেকটিভ ফেলিউর। আমি বলবো যে আসলে সরকারের চিন্তা ভাবনা যেদিকে তার উল্টা পথে হাঁটছে আমাদের শিক্ষা ব্যবস্থা, এবং আমাদের যে এই পুরো সিলেবাসের যে মডার্নাইজেশন, আমাদের শিক্ষকদের যে আসলে দক্ষতা যোগ্যতা, তো সেগুলো নিয়ে এখন প্রশ্ন উঠছে। সুতরাং এখন সরকারি বিশ্ববিদ্যালয় চিন্তা করছে যে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে পাশ করতে হবে। আমরা এই পর্যায়ে চলে গেছি। তো সুতরাং এটা লজ্জার বিষয়। আমি মনে করি যে এখন যদি আমরা আমাদের সিলেবাসের ওভারহোলিং না করি, আমরা যদি ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজ করে তাদের মতামত নিয়ে যদি আমরা আমাদের এই পুরো কারিকুলামটা ডেভেলপ না করি, শিক্ষকদের প্রয়োজনে ইন্ডাস্ট্রিতে যেতে হবে, তাদের ভিজিট করতে হবে। তো এখন আমাদের অনেক স্কলাররা জানেনই না যে আরএমজি সেক্টরটা কেমন। আমি নিজে ভিজিট করতে গিয়ে দেখেছি যে বড় বড় ফ্যাক্টরি, এলইডির যে সার্টিফাইড ফ্যাক্টরি, সেগুলো কেমন, সেখানে কারা কাজ করে, কোন মেশিন দিয়ে কাজ হয়, কী লাগবে রিকোয়ার্ড স্কিল, এগুলোর কোনো খবরই নেই। আমরা তত্ত্ব কথা পড়াচ্ছি ইউনিভার্সিটিতে। সুতরাং ওই যে আমাদের যে সমস্ত কলার যে বিষয়গুলো, সেগুলোর দোষ দিলে হবে না। ইভেন আমাদের যে সমস্ত সায়েন্সের সাবজেক্ট, যেগুলো বিজনেসের সাবজেক্ট, সেগুলোর সম্পর্কেও মানে কিন্তু খুব একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে। এই কারণেই আসলে মানে এই শিক্ষকদের মধ্যে এত বেকারত্ব। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। ফজলে ইসলাম ইহসান, আপনার কাছে একটু আসতে চাই। মানে এখন তো বলা হয় তথ্য প্রযুক্তির যুগে যদি কারোর হাতে ইন্টারনেট থাকে, পুরো মানে জ্ঞানের সমুদ্র তার হাতে। সেই রকম একটা জায়গায় যিনি অনার্স মাস্টার শেষ করেও একটা চাকরির পিছনে ঘুরছেন, সেই বেকার বা সেই শিক্ষিত বেকার আসলে এই তথ্য প্রযুক্তির যুগেও কি আসলে বেকার থাকতে পারে? আপনি সফট স্কিলের কথা বলছিলেন, যে শিক্ষা বা যে স্কিল তাকে বিশ্ববিদ্যালয় দিতে পারেনি, শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারেনি, তার নিজের উদ্যোগেই কি আসলে শেখার সুযোগ আছে? আমি তো মনে করি আছে, কিন্তু আপনি যদি দেখেন, আমি যত এগুলো দেখি এমনি মানে নিজের জ্ঞানের বাড়ানোর জন্যে, আপনি যদি দেখেন এই জেনারেশনে যারা হাতে মোবাইল, তারা কি খুব জ্ঞান অর্জন করতেছে? তারা তো আমি দেখতেছি সারাক্ষণ সোশ্যাল মিডিয়া সার্ফিং করতেছে, তারা ওই গেম খেলতেছে, তারা একজন আরেকজনের সাথে গল্প করতেছে, এগুলোতেই কিন্তু তাদের সময় পার হয়ে যাচ্ছে। ইভেন তারা যে একটা নোবেল পড়তেছে ভালো ভালো, বা আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে তুমি বাংলা সাহিত্যের কোন বড় বড় তুমি উপন্যাসগুলো পড়েছো, দেখবেন যে সে পড়ে নাই। আপনার ঠিক আছে, বাংলা সাহিত্য পড়ে নাই। তুমি যদি একটা 10-এর বাচ্চাকে জিজ্ঞেস করি সে আজকাল জুলবান পড়ে কিনা, সে যে ক্লাসিকগুলো সেগুলো পড়েছে কিনা, দেখবেন যে খুব কম আপনি রেজাল্ট পাচ্ছেন যে না। তার মানে কি, তারা মোবাইল দিয়ে জ্ঞান অর্জনটা করতেছে না, তারা মোবাইল দিয়ে সময়টা নষ্ট করতেছে। সময় ক্ষেপণ না, আসলে সময়টা নষ্ট করতেছে। ফলে তাদের যদি ইচ্ছা থাকে, যে কোনো কারো যদি ইচ্ছা থাকে, এই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমি মনে করি যে অবশ্যই সে মানে যথেষ্ট পরিমাণে সে নলেজ পেতে পারে যে তার চাকুরির জন্য। আর দেখেন, কর্মসংস্থান মানে শুধু চাকুরি না। আপনার বর্তমান বিশ্বে আমি সেদিন একটা পড়তেছিলাম মাহফুজ ভাই, যে ইংল্যান্ডে একজন ডাক্তারের থেকে নাকি একজন উবারের ড্রাইভার বেশি ইনকাম করে, এবং সেটাকে সে মোর প্রেস্টিজিয়াস জব মনে করে। একজন ডাক্তার ওইখানে জয়েন করছে বিকজ সেইখানে স্বাধীন, তার রেসপন্সিবিলিটি কম এবং ইনকাম বেশি, সব কিছু মিলে সে ওইটা মনে করতেছে। ফলে আসলে এই যে আপনার যে গিগ ইকোনমি বা আপনার যে প্ল্যাটফর্ম ইকোনমি যেগুলো গড়ে উঠতেছে, এগুলোতে কিন্তু আপনি নিজে চাকুরি করেন বলতে পারেন, আবার নিজে উদ্যোক্তা বলতে পারেন, দুইটাই। যিনি একজন উবার চালক বা যিনি একজন পাঠাও চালক বা ফুড ডেলিভারিতে আছেন, উনি কিন্তু আসলে নিজেকে নিজের মানে এমপ্লয়েড, আবার সে একজন প্ল্যাটফর্মের সাথে জড়িত। এরকম চাকরির সংখ্যা দিনে দিনে বাড়বে। হ্যাঁ, আমরা যেটা বলি যে এই যে আপনি যেটা বলছিলেন তথ্য প্রযুক্তির যুগে কী হচ্ছে যে গ্লোবালে আসলে এই মানে ব্যবসার ধরনটা বদলে যাচ্ছে। দুনিয়ার সবচেয়ে বড় হোটেল কোম্পানির নিজের কোনো হোটেল নেই, এয়ারবিএনবি বা উবারের কোনো নিজের গাড়ি নাই। তো এইভাবেই কিন্তু আসলে ডিফারেন্ট একটা ইকোনমি গড়ে উঠবে। মানে সমাজের সমস্যাগুলোকে সমাধান করে যে ব্যবসার ধারণা, হ্যাঁ, সেই কিন্তু সেটি যদি বাস্তবতা হয়, তাহলে তো আমরা নানামুখী সমস্যার মধ্যে ডুবে আছি। আমাদের তরুণরা তাহলে নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে কেন আসছে না? কারণ আসলে আমি যেটা বলি যে আমি মাহফুজ ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। মাহফুজ ভাই তো গবেষক মানুষ, সিনিয়রদের কথা বলেন। আমি আসলে শুরু করতে চাই যে ক্লাস 1-এ আমাদের যেটা পড়ানো হয় বেশি পড়ানো হয়, ক্লাস 2-তে যেটা পড়ানো হয় বেশি পড়ানো হয়। এত বেশি পড়াইতে গিয়ে হয় উপরের দিকে আর কোনো কিছু পড়ানো হচ্ছে না, মানে হজবরল অবস্থা। আমি গতকাল চায়না থেকে ফিরেছি, আমি দেখলাম ধরেন 5-6 বছর না, 3-4 বছরের বাচ্চাদেরকে একটা মার্কেটের মধ্যে 2-3 জন টিচার নিয়ে হেঁটে ঢুকতেছে। ছবি তুলতে চাইলাম, মানা করলো যে ছবি তুলতে না। বুঝলাম ঠিক আছে, ছবি তোলা উচিত হবে না। কী ঘটনা আমি মানে করে ট্রান্সলেটর দিয়ে বুঝতে পারলাম যে তাদেরকে কীভাবে হাঁটতে হবে মার্কেটে, তাদেরকে মার্কেট দেখাইতে নিয়ে আসছে। মানে এই যে দেখেন, শিক্ষাটা কিন্তু ডিফারেন্ট, যে কোথায় স্যান্ডেল খুলতে হবে, কোথায় স্যান্ডেল পরতে হবে, কীভাবে লাইন ধরে হাঁটতে হবে, কোথায় সিগন্যালে দাঁড়াইতে হবে, এইটা একটা 3-4-5 বছরের বাচ্চাদের শিখাই দেওয়া হচ্ছে। আমাদের দেশে বড় বড় শিক্ষিত মানুষ দেখবেন যে রাস্তাতে গাড়ির দিকে হাত দেখায় রাস্তা পার হয়ে চলে গেছে, অ্যাক্সিডেন্ট করে ফেলতেছে। আপনার নিউজে শুনলাম যে অ্যাক্সিডেন্ট দেখতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট তো দেখার জিনিস না,
অ্যাক্সিডেন্ট যে দেখার জিনিস না, এই জ্ঞানটা তো আমাদের ছোটকাল থেকে দেওয়া হয় নাই। আমাদের এখানে গিয়ে মৃত্যু পশ্চাৎ থেকে মানুষ বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে, তাকে গিয়ে আমরা বুম ঢোকায় জিজ্ঞাসা করতেছি আপনার অনুভূতি কি। তো এইটা যে শিক্ষার কত বড় একটা দুরবস্থা, যে একটা মৃত্যু পথযাত্রী মানুষকে ওই বিল্ডিংয়ে ভাঙা বিল্ডিংয়ের নিচ দিয়ে জিজ্ঞাসা করা যাবে না আপনার অনুভূতি কি, এইটা আমরা শিক্ষা দিতে পারতেছি না। এই জায়গাটাতে মনে হয় আমাদের আসলে এখন চেঞ্জ করা দরকার। তাহলে হয়তো বা যদিও আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই মানবিকতা বা মানবিক বিভাগের বিষয়গুলোই বেশি জোরালোভাবে পড়ানো হয়, থাকলেও মানে মানবিক, আমি নিজে মানবিকের ছাত্র, কিন্তু থাকলো কি মানে দিনে দিনে সেইটার যে বাস্তবিক প্রয়োগে বা বাস্তবিক যে শিক্ষাটা সেটা আসলে দেওয়া হচ্ছে না। আমি যদি বলি, আমরাই মনে লাস্ট জেনারেশন যারা নাকি আদর্শলিপি পড়ছি, তারপর আদর্শলিপি পড়ানো হয় না। হ্যাঁ, তো এটা ছোট একটা, এটা কিছু না, বাট আমি ধরনটা বলতে চাচ্ছি যে আপনার কী ধরনের শিক্ষাটা দেবে। আপনি যদি ক্লাস 5-এর বাচ্চাকে আমার মেয়ে মনে ক্লাস 4 না 5-এ সে পড়তেছে যে দুনিয়াতে কয়টা ইয়ে আছে, কি জানি বলে কন্টিনেন্ট আছে, সেখানে আবার 8 একটা কন্টিনেন্ট নাকি ছিল, সেটা আটলান্টিকের নিচে চলে গেছে, এটাও শিখে লাভ কি? ক্লাস 5-6-এর বাচ্চারা শেখার দরকার নেই, এটা ভূগোলে যখন অনার্স করবে জিওগ্রাফি তখন স্যার শিখলে হবে, বা ক্লাস 10-এ শিখুক সে। তো এই যে জিনিসগুলো, যে আমরা বেশি জিনিস শিখাইতে গিয়ে রাস্তায় কীভাবে হাঁটতে হবে, বড়োদেরকে কীভাবে সম্মান দিতে হবে, এগুলো শেখাচ্ছি না। এবং এগুলোই সফট স্কিলের শুরু। এই সফট স্কিলের শুরু থেকে কিন্তু আস্তে আস্তে আপনার গল্পের বই পড়ার অভ্যাস হবে, আস্তে আস্তে আপনি মানবিক হবেন, আস্তে আস্তে আপনার তখন যখন আপনার দরকার আপনি তখন ইন্টারনেট থেকে রাইট জিনিসটা চুজ করতে পারবেন, তখন আর ইন্টারনেটের দিকে আপনি আসলে এই গল্প করবেন না। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। আমার একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এখন চাকরিদাতাদের কাছ থেকেও আমরা অনেক অভিযোগ শুনি যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী একজন গ্রাজুয়েট, তিনি হয়তো কম্পিউটারের যে বেসিক টাইপিংটি সেটি পারছেন না। হয়তো উনি ইংরেজি টাইপিংটি কোনো রকম পারলেও বাংলায় যে আমরা টাইপিং করি, যেটি প্রাত্যহিক অফিস ওয়ার্কে দরকার, সেটি পারেন না। এবং বেসিক যে কম্পিউটারের ব্যবহারগুলো সেটি পারছেন না। তার যে অফিস কমিউনিকেশন, সেই জায়গায় অনেক গ্যাপ থেকে যাচ্ছে, অথচ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তার কাছে সম্পন্ন হয়েছে। এই গ্যাপটি আসলে কেন, এবং বিশ্ববিদ্যালয় ছাড়াও আসলে ব্যক্তি নিজে কীভাবে এই শূন্যতা বা এই অপূর্ণতাকে ওভারকাম করতে পারে, সে বিষয়ে একটু জানবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় চাকরি পাওয়ার উপায় কি। বিরতিতে যাওয়ার আগে ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে জানতে চাইছিলাম, আমরা দেখি অনেক চাকরি প্রার্থী আসেন, চাকরিদাতাদের কাছেই আমরা অভিযোগ পাই যে চাকরি প্রার্থী হয়তো তার একেবারে কম্পিউটারের যে বেসিক স্কিলটি, বাংলায় হয়তো টাইপ করতে পারছেন না, আবার একেবারেই খুব বেসিক যে টুলসগুলো আছে, যদিও এখন এআই এর যুগে সেগুলোও ব্যাকডেটেড হয়ে গেছে, এই বেসিক স্কিলগুলো পারছে, সেটি তো নিশ্চয়ই কোনো শিক্ষা প্রতিষ্ঠান তাকে ধরে ধরে শেখাবে না। মানে এই গ্যাপটা কেন? না, আমি বলবো যে না, শিক্ষা প্রতিষ্ঠানেরই প্রাথমিক দায়িত্ব যে আসলে ওই যে ক্লাস 1-এ যে বাচ্চাটা ভর্তি হচ্ছে, তো সে ঠিক মতো শিখে আসছে কিনা। মানে এখানে একটা ম্যাসিভ প্রবলেম হয়ে গেছে, যেটা আমাদের সময়কার সাথে এখনকার শিক্ষকদের একটা বড় পার্থক্য। এখন কিন্তু আর ভালো যারা শিক্ষার্থী তারা কিন্তু শিক্ষকতা যাচ্ছেন না, যার ফলে ওই যে ছোট বাচ্চা তাদের ভুলগুলো কিন্তু ধরতে পারছেন না, তাদেরকে কিন্তু শেখাতে পারছেন না প্রপারলি যে আসলে কীভাবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, কীভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তারা কোনো মতে নাম্বারটা দিয়ে দিচ্ছেন, তারা নিজেরাও জানেন না যে তারা নিজেরা ভালো জানেন না। এই যে একটা বড় সমস্যা তৈরি হয়ে গেছে, আমাদের প্রচুর শিক্ষক, কিন্তু শেখানোর মতো শিক্ষক পাওয়া যাচ্ছে না খুঁজে। এই কারণে ছোটোবেলা থেকে তারা ভুল শিখে শিখে আসছেন, ঠিকমতো তারা লিখতে পারেন না। এমনকি যেটা সবচেয়ে মানে খুবই একটা পেইনফুল একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে অন্তত 100টার মধ্যে 90টা দরখাস্ত পড়বে যেখানে ঠিকমতো তার অ্যাপ্লিকেশনটি হয়নি, বাংলা লিখতে পারেন, ইংরেজি লিখতে পারেন না। মানে এইরকম মানে দুরবস্থা। তাহলে তারা কিভাবে চাকরিটা করবেন? তো চাকরি করার সময় তার যে মেশিন চালানো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভুল করবে, এবং এই কারণে যেটা হয় যে কমিউনিকেশন একটা বিশাল গ্যাপ তৈরি হয়। হ্যাঁ, তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে তার যে বেসিক কম্পিউটার লিটারেসি, তো এখন ওই জায়গাতে তারা তো সিনসিয়ারলি কিছুই শিখছে না, যার ফলে এটা করছে না। এবং এখন যেটা হচ্ছে যে প্রত্যেকটা পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রথমেই কিন্তু ওই যে ফার্স্ট ইয়ার যে কোর্সগুলো আছে, তো সেখানে কিন্তু ইংলিশ শেখানো হচ্ছে। ইংলিশ শেখানোর জন্য কিন্তু তাকে ওই কোর্স দেওয়া হচ্ছে, বাংলা শেখানো হচ্ছে, তাকে কম্পিউটার শেখানো হচ্ছে, করে করে তাও হয় না তাদের। মানে এই বেসিক স্কিলগুলো কেন বিশ্ববিদ্যালয়ে এসে, কেন আসলে স্কুল পর্যায়ে নয়? মানে সেটি কি কখনো, মানে এটি কি আমাদের পুরো ব্যবস্থাটাকে দুর্বল করে দিচ্ছে না? কারণ ছোটরা তো আসলে খুব দ্রুত শেখে না, এইটা মানে তারা তো শুরু থেকে মানে একটা হচ্ছে প্রাইমারি, হাই স্কুল এবং কলেজে তারা তো শিখছে না ঠিকমতো। এরপরে আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ করার জন্যে তাদেরকে এটা শেখাচ্ছি, কিন্তু তারপরে তখন তারা যখন গিয়ে একটু উপরের ক্লাসগুলোতে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার লিখছে, তখনও তাদের লেখা হয় না।
তো এটা না হলে তারা লোকালি কম্পিট করবে কীভাবে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল করবে, আর গ্লোবালি কীভাবে কম্পিট করবে। মানে সেই জায়গায় আসলে চাকরি প্রার্থী যিনি চাকরি চান কিন্তু তার এই দুর্বলতাগুলো আছে তিনি নিজেও হয়তো জানেন না, তিনি কি করতে পারেন আসলে? না, তার জন্য কিন্তু অনেক ব্যবস্থা আছে। আজকাল তো এআই, আমি মনে করি যে খুব এখন শেখাটা কিন্তু খুব বেশি কঠিন বিষয় না। যেটা হয় সেটা হচ্ছে যে আমি শিখতে চাই কি না। ওই যে মেন্টাল ব্লকের কারণে আমরা কিন্তু খুব একটা আগাতে পারছি না। আমাদের এখানে কিন্তু একটা বিশাল সম্ভাবনা আছে। এই মুহূর্তে 10 লাখের মতো যারা তরুণ, তারা কিন্তু ইতিমধ্যে যে এই গিগ ইকোনমি বা গ্লোবাল যে অনলাইন প্ল্যাটফর্মে যে জবগুলো আছে সেগুলোতে তারা কিন্তু এসছেন। কিন্তু আবার অনেকেই হতাশ হচ্ছেন, তার কারণ তারা কিন্তু শিখতে চান না। শিখে যে তারা হচ্ছে যে একটু তাদের নিজেদেরকে প্রজেক্ট করবেন, তারপরে আরও বেশি আয় করবেন, তো সেটা কিন্তু করতে পারছেন না। আমি মনে করি যে আসলে চাকরির দাতা এখন নিজে হতে পারে। এখন এমন অবস্থা যে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট তারা কিন্তু দেখাচ্ছে যে বাংলাদেশ কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্যাটাগরিতে যে অনলাইন জবগুলো যেগুলো আছে আউটসোর্সিং, সেগুলো তারা ভালো করছেন। কিন্তু দেখা যাচ্ছে যে ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে বিশাল গ্যাপ। মানে ভারত বিভিন্ন জায়গাতে তারা উপরে উঠে গেছে, কিন্তু আমরা সেইভাবে করে কম্পিটিটিভ মাইন্ডসেট নিয়ে আসলে যেতে পারছি না। তার মূল কারণ হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন, যে আমরা কিন্তু প্রথমেই ভালো করে শিখে আসছি না যে ঠিকমতো কীভাবে লিখতে হবে। ইভেন আজকাল এআইকেও কমান্ড দিতে হয় ঠিকমতো। ওই যে ক্রিয়েটিভ মাইন্ড, সেটা আমরা তৈরি করতে পারিনি। এটাই তো জবের মানে ভবিষ্যৎ বা বর্তমান যে ইভলভিং জব মার্কেট, সেটা কিন্তু আপনার ক্রিয়েটিভিটি, আপনার চিন্তার বিষয়। এবং এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে ক্রিয়েটিভ ইকোনমি, ওই জায়গাতে আমাদের এখন একটা মেজর এমফাসিস দিতে হবে। তো এভাবে করলে আমি মনে করি যে না, অবশ্যই ভবিষ্যৎ আছে বাংলাদেশের স্টুডেন্টদের বা যারা জব সিকার তাদের। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। ফজলে শামীম হাসান, আপনার কাছে একটু জানতে চাই, মানে বলা হয় তথ্য প্রযুক্তির যুগে বা গ্লোবালাইজেশনের যে যুগ, সেখানে সারা পৃথিবী অবারিত সম্ভাবনার একটা জায়গা। সেই জায়গায় আসলে যার হাতে একটা ইন্টারনেট আছে, একটা দ্রুতগতির ডিভাইস আছে, তিনি কি শুধু বাংলাদেশের বাজারে চাকরির জন্য বসে থাকবেন? এখন ডিনামাইট দিয়ে কি আপনি রাস্তা বানাবেন পাহাড় কেটে, নাকি মানুষেরকে ধ্বংস করবেন? এখন ওই ইয়েটা কিন্তু একটা ডিনামাইটের মতো অনেকটা আর কি, আপনার তথ্য প্রযুক্তি বা হাতে যে ইন্টারনেটটা, এটাতে আপনি কী কাজ ইউজ করতেছেন সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি কি এটা দিয়ে কি আপনি ইন্টারন্যাশনাল ক্লাসিকগুলো পড়ার চেষ্টা করতেছেন? অ্যাডভেঞ্চারাস গল্পগুলো আসলে গ্লোবালি যেটা সবচেয়ে নামি দামি, আমাদের সময়গুলো আমরা কিনতে পারতাম না। নীলক্ষেতে গিয়ে অনেক বেশি দাম ছিল, যে ওই টিফিনে পয়সা জমায় কেনার টাকা হতো না। এখন আপনি ফ্রি পড়তে পারেন। তা আপনি ওইটা ফ্রি পড়তেছেন, নাকি আপনি একটা হিন্দি গান শুনতেছেন? এখন এটা তো নির্ভর করবে আপনি এটা কীভাবে ইউজ করতেছেন, যে আপনি এত বড় অপরচুনিটি পাওয়ার পর আপনি সেই গল্পের বইটা পড়তেছেন না। তো আমি মনে করি যে কেউ যদি চায়, সে অনেক অনেক ভালো করতে পারে এখন আগের তুলনায়। আপনি নিজের বাংলাদেশের ছোট প্রোডাক্ট দিয়ে অ্যামাজনে যদি আপনি সেল করা শুরু করেন, আপনার যদি সময় আছে, আপনি বেকার, আপনি যদি নিজেকে আপনি বুস্টিং শুরু করেন, আমি চিনি একজনকে যিনি 1000 কোটি টাকার মালিক এখন বাংলাদেশে, তার গ্লোবালি বিজনেস। সে এরকম ছোটোভাবে শুরু করেছিল, এখন সে তার মালয়েশিয়া অফিস, কোরিয়াতে অফিস, হংকংয়ে অফিস, মানে ধরাছোঁয়ার বাইরে। সে ছোট্ট একটা ছেলে, আমার থেকে মনে বয়স আর অন্তত 20 বছর তার বয়স কম, কিন্তু সে তো ওই জায়গায় পৌঁছে গেছে। তো এইটা আসলে আপনার নিজের চেষ্টা থাকতে হবে, এবং প্রত্যেকেই হতে পারবে। এমন না যে আপনি বলবেন যে বাংলাদেশে 10 জন মানুষ এটা হবে, বাংলাদেশে হাজার হাজার মানুষ হতে পারে। তার থেকে বড় ব্যাপার হলো যে আপনার চাকুরির বাংলাদেশে কিন্তু আপনি যদি যে কোনো একজন উদ্যোক্তার কাছে যান, তাকে যদি বলেন আপনার এখানে আপনার কি সব মন মতো মানুষ, বলে যে না। আপনি এখানে যদি একদম আপনার মন মতো 3 জনকে ধরে আপনি চাকরি নেবেন, বলে যে হ্যাঁ নিব, যে কেউ বলবে যে হ্যাঁ আমি নিব, আমার এই জায়গাগুলোতে মিসিং আছে। কিন্তু দেখবেন যে আপনার ম্যাচ মেকিংটা হচ্ছে না। এই ম্যাচ মেকিং না হওয়ার প্রধান কারণ আমি মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা গত প্রায় 2 দশক সময় প্রায় কাছাকাছি যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে, এই জায়গাটা থেকে আসলে আমাদের পরিবর্তন দরকার। সেই জায়গায় আসলে চাকরি প্রার্থীর একটা অভিযোগ কিন্তু আছে যে ভালো চাকরি পাওয়ার জন্য মামা চাচার লবিং লাগে। মানে সেটি সরকারি চাকরির ক্ষেত্রে তো আমরা শুনি, এটি খুবই মানে খুব বেশি অভিযোগটা আসে, কিন্তু বেসরকারি খাতের যে সমস্ত আকর্ষণীয় চাকরি, সেখানেও কি মামা চাচার লবিং জরুরি? কিছু জায়গাতে রেফারেন্সে চাকরি হয়ে যায়। কারণটা কি, আমাদের আমি যেটা বললাম, ম্যাচ মেকিংটা হচ্ছে না। ফলে ওই আমার এখানে একজনের লোক দরকার, তো আমি পাচ্ছি না, কোথায় খুঁজবো, এই যে একটা জায়গাটা আছে। বাট এখানে অবশ্য আমি মনে করি আমাদের অনেকখানি পরিবর্তন হচ্ছে। অনেকগুলো এআই বেসড ইন্টারভিউ সফটওয়্যার বের হয়েছে, যার মাধ্যমে আসলে মামা চাচা লাগবে না, সেগুলোকে আমরা পপুলার করার চেষ্টা করতেছি। ইভেন আমরা একটা প্রজেক্ট তো হাতে নিছি, অ্যাটলিস্ট গার্মেন্টসে যেন হোয়াইট কলার জবের প্রায় পুরোটাই যেন এই এআই থেকে কালেক্ট করা, মানে এই ইন্টারভিউর মাধ্যমে কালেক্ট করা যায়। হ্যাঁ, তাহলে একদম কার মামা চাচা লাগবে না। এই আপনাকে প্রথম স্ক্রিনিং করে দেখা যাবে যে এই 200 সিভির মধ্যে 10 জনকে বের করে দেবে, এরপর 10 জনের ভিতরে আপনি ইন্টারভিউ নেবেন। হিউম্যান টাচ তো লাগবেই। বাট এই জায়গাগুলোতে আমাদেরও কাজ করার আছে নিঃসন্দেহে, কারণ আপনি যেটা বলছেন এটা রাইট, রেফারেন্সের আজকাল চাকরি পাওয়াটা
অনেকাংশেই মুশকিল হয়ে গেছে যেহেতু চাকুরির মার্কেট অভাব, বাট এই জায়গাটা থেকে বের হওয়া দরকার। তার সাথে সাথে যিনি চাকুরি প্রত্যাশী উনি শুধু চাকুরির দিকে না থেকে উনি যদি মানে আরও আগে যেটা মাহফুজে বলছিলেন যে চায়নাতে বলেন বা ইউরোপে বলেন যে অনেক ছোটোকাল থেকেই সে তার আসলে চিন্তা শুরু করে যে কী করে, ছোটোকাল বলতে ক্লাস 8-9 না, মানে অ্যাটলিস্ট স্যার 10-11 থেকে কলেজে গেলে সে একটু ম্যাচিউর হয়, 16-17 বছর বয়স হয়, তখন সে যেন চিন্তা করতে পারে সে কোন দিকে যাবে এবং সেই জায়গাটায় স্কিল যেন শেখা শুরু করে। আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই। বাংলাদেশে যারা মাদ্রাসায় পড়ে তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে যে অ্যারাবিক নলেজটা তাদের কিছুটা ভালো থাকে, যদিও ল্যাঙ্গুয়েজ আর কোরআনের ল্যাঙ্গুয়েজ আলাদা, বাট তারপরেও তাদের কিন্তু অ্যাডভান্টেজ থাকে আমার মতো যারা নাকি বাংলা মিডিয়ামে পড়ছে তাদের কাছ থেকে। এখন কি হচ্ছে দেখেন, সৌদি আরবে বা আরব দেশগুলোতে ড্রাইভারের চাকরি কিন্তু অনেক হাই স্কিল, মানে হাই পেইড স্যালারি, প্রায় 90,000 1 লাখ টাকা বেতন ইনকাম করতে পারে তারা মাসে সব খরচ গিয়ে। কিন্তু আমার এখানে আবার মাদ্রাসা থেকে একজন পাশ করে অনেকে একদম বেকার বসে আছে। এখন তাকে যদি আমি ড্রাইভিং স্কিলটা দিতে পারতাম, এটা ম্যাচ মেকিং হতো। এখন ড্রাইভিং নিয়ে যিনি যাচ্ছেন ওইখানে উনি আবার ল্যাঙ্গুয়েজের জন্য উনি একটা ভালো জায়গায় যেতে পারতেছেন না, কারণ উনি আবার আরবিটা পড়তে পারেন না। হ্যাঁ, তো এই যে গ্যাপগুলো যে হয়ে যাচ্ছে, এই গ্যাপগুলোকে কীভাবে আমরা কোথায় কোন আপনার স্কিলগুলোকে আমরা স্কিল ট্রেন দিলে, মানে স্কিল বেসড এডুকেশন দিলে আমরা ভালো করতে পারবো, সেই জায়গাতে গ্যাপ আছে আমাদের। কিন্তু আবার একটা বলি, হিউজ ফান্ড, সরকারি কিন্তু ফান্ডের অভাব নাই। আপনার NSDRF বলেন, তারপরে কি জানে বলেন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি বলেন, সবাই অনেক মানুষজন আছে, কিন্তু কেন জানি ম্যাচ মেকিংটা হচ্ছে না, রাইট জায়গাতে রাইট কাজটা হচ্ছে না। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। আমার আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই, এই যে সরকারি চাকরির প্রতি মানুষের এক ধরনের আমরা ফ্যাসিনেশন দেখি, এবং প্রতি বছর ওই BCS এর সার্কুলার হলে আমরা দেখি প্রতিটি পদের বিপরীতে 50 জন 60 জন এই ব্যাপক হারে মানুষ এটার পেছনে ছোটে। কিন্তু মানে সেটাও কি একটা বড় কারণ কিনা যে আমাদের স্কিল বেস যে চাকরিগুলো বা উদ্ভাবনী যে চাকরিগুলো সেগুলো থেকে তরুণরা কি বিমুখ হয়ে যাচ্ছে কিনা, সেই প্রশ্নের উত্তর জানতে চাই, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, এরপর যে নিচ্ছে আরেকটি বিরতি। সঙ্গে বিরতির পর স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় চাকরি পাওয়ার উপায় কি। বিরতিতে যাওয়ার আগে জনাব মাহফুজ কবির, আপনার কাছে জানতে চাইছিলাম, এই যে সরকারি চাকরির পেছনে ছোটার যে একটা প্রবণতা আমরা দেখি আমাদের দেশে, সেটির কারণেও কি আসলে কর্মসংস্থান অথবা বেসরকারি খাতে ভালো ক্যারিয়ার গড়ে তোলা, এই বিষয়গুলো থেকে কি তরুণরা দূরে থাকে কিনা? না, সরকারি চাকরিতে একটা সুবিধা হচ্ছে যে এখন কিন্তু বেতনটাও মোটামুটি ভালো, এবং যেহেতু পে স্কেল এখন এটা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে আছে, তো সুতরাং তারা চিন্তা করে যে আগামী 30 বছর 35 বছর আমি একটা নিশ্চিত জীবন পাবো। তো সেভাবে চিন্তা করে কিন্তু তখন, এবং সমাজের যেরকম অ্যাকসেপ্টেন্স এই সরকারি চাকরির, সেটা যদি আপনার গ্রেড 9-এর নিচেও হয়, তারপরে সেটাকে সম্মানের চোখে দেখা হয়। হ্যাঁ, তো এটা অফিসার না হলেও কিন্তু তাদের যে একটা সোশ্যাল রিকগনিশন আছে, একটা স্টেবল লাইফ, ওইটার কথা চিন্তা করে আসলে সবাই এই সরকারি চাকরি সোনার হরিণের পিছন দৌড়াচ্ছেন। কিন্তু আমি মনে করি যে আসলে এই চাকরি যদি কেউ এটা মানে সুন্দর চাকরি করে এবং সেটা আসলে সমাজে কন্ট্রিবিউট করলো, দেশের অর্থনীতিতে অবদান রাখলো, সেটাই এমন মনে হয় যে এখনকার জেনারেশনের চিন্তা হওয়া উচিত। এখন তো দেখা যাচ্ছে যে বেসরকারি কাজ বা ইভেন যে স্বকর্মসংস্থান, সেখানে কিন্তু বিশাল ক্যারিয়ারের সুযোগ আছে, সেখানে কিন্তু দেশের মুখ উজ্জ্বল করার সুযোগ রয়েছে। এবং আপনি নিজেও, মানে যদি আমরা এরকম করে চিন্তা করি যে একজন কিন্তু নিজেও জব ক্রিয়েটর হতে পারবেন, তো সেই জায়গাটাতে আমরা কিন্তু সমাজে সেভাবে তার কিন্তু স্বীকৃতি দিচ্ছি না। হ্যাঁ, তো এইটা একটা বড় কারণ। তো আমি মনে করি যে এখন যে অবস্থা, মানে এই যে BCSCর কথাই বলেন বা যে সমস্ত আপনার নন ক্যাডার যে জবগুলো আছে, তো সেখানে যে বিপুল পরিমাণে যারা চাকরি প্রার্থী তারা অ্যাপ্লিকেশন করছেন, অনেক সময় দেখা যাচ্ছে এক পদের বিপরীতে 250-300-র মতো করে অ্যাপ্লিকেশন পড়ছে। তো এখন সেখানে ইন্টেন্স কম্পিটিশন হচ্ছে। বাট আমার নিজের যে অভিজ্ঞতা PSCতে যে ইন্টারভিউ বোর্ডে আমি দেখেছি যে আসলে যারা ইভেন রিটেন সাইকোলজিক্যাল সব পাস করে আসে, প্রিলিমিনারি পাস করে আসে, ফাইনালি ইন্টারভিউ বোর্ডে গিয়ে দেখা যায় যে তাদের মধ্যে হচ্ছে শতকরা 10 ভাগেরও কিন্তু অতটা কম্পিটেন্সি থাকে না। এবং খুবই একটা আশ্চর্যজনক ঘটনা। তাহলে কি হয়, ওই তারা কিন্তু কোচিং করে এবং সে ফার্স্ট ইয়ার থেকে তারা লেখাপড়া করতে শুরু করে, তারা কিন্তু তাদের সিলেবাসের যে পড়া ওইটার বাইরে গিয়ে ওইটা বাদ দিয়ে তারা কি করে, যে লাইব্রেরিতে বসে বসে এই ধরনের পড়াশোনা করে, BCS এর পড়া পড়ে। এরপরে কি হয় যে তার কিন্তু আসলে তার নিজের পড়াও হয় না, তার যে হায়ার এডুকেশন সেটাও হচ্ছে না, আবার ওই দিক দিয়ে সেই নোট গাইড মুখস্থ করে সে কিন্তু আসছে, যার ফলে তারা ঠিকই পাস করছে, কিন্তু আলটিমেটলি আমাদের আজকাল সরকারি চাকরিতে যে কি বিপুল পরিমাণে দায়িত্ব, সেটা ভেতরে যারা না আছেন তারা বুঝবেন না। তারা কিন্তু একেবারে ফুল টাইম তারা জব করছেন এবং তাদেরকে মাল্টিপল টাস্কিং এগুলো করতে হচ্ছে। সেখানে তথ্য প্রযুক্তির ব্যবহার আছে, কমিউনিকেশন আছে। তো যারা আসলে এই যে প্রক্রিয়া সেটার মধ্যে দিয়ে আসছেন,
তো তারা কিন্তু তখন ফেল করছেন, তারা কিন্তু রিকোয়ার্ড যে কমিউনিকেশন সেই স্কিলগুলো ডেভেলপ হচ্ছে না, অনেক সময় তার যে ড্রাফটিংগুলো সেগুলো হচ্ছে না। তো এটার কারণে সার্বিকভাবে যে সরকারি চাকরির মান যে সেবাটা পাওয়া দরকার সেই সেবাটা কিন্তু পাওয়া যাচ্ছে সেটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো ফজল শামীম হাসান, আগামী দিনে আসলে চাকরির ধরনটা কেমন হবে বা চাকরির বাজারটা কেমন হবে সেটি যদি একটু আমাদের চাকরি প্রার্থীদের জন্য বলতেন। আগামী আসলে 2 রকমের চাকরির খুব চাহিদা বাড়বে। একটা হলো একদম হার্ড স্কিল, মানে তাদের বেতন থাকবে হাইয়েস্ট, আমি মনে করি যেটা আপনার পশ্চিমা বিশ্বে অলরেডি আছে। কৃষক, যিনি একজন বুদ্ধিমান কৃষক, শিক্ষিত কৃষক, তার ডিমান্ড থাকবে সবচেয়ে বেশি, যে সে ওয়েদার বুঝবে, সে মাটির ধরন বুঝবে, সে মাটির সায়েন্টিফিক করতে পারবে। এই ধরনের একজন শিক্ষিত ব্যক্তি যখন কৃষক হবে তখন কিন্তু আপনার মানে উৎপাদনও অনেক বহুলাংশে বৃদ্ধি পাবে, সে যেমন অনেক বেশি লাভজনক একটা কাজ করতে পারবে, দেশের উপকার হবে। আরেক ধরনের, আমি শুধু এটা কৃষকের উদাহরণ দিলাম, বাট এরকম প্রত্যেকটা সেক্টরেই, এই সেক্টরগুলো যারা একদম হার্ড স্কিল হার্ড জবে থাকে, শিক্ষিত নলেজেবল, এই লোকগুলার দেখবেন যে অনেক বেশি চাহিদা, সবচেয়ে বেশি চাহিদা হবে। তারপরে হবে হলো যে যারা নাকি তথ্য প্রযুক্তি ভিত্তিক নিজের কাজটা করতে পারে, সেটা যে কাজই হোক, ব্যাংকার হতে পারে, একজন গার্মেন্টসের একজন মার্চেন্ডাইজার হতে পারেন, একজন ধরেন একজন এক্সিকিউটিভ হতে পারেন, আপনার চ্যানেলের একজন যে কোনো প্রোগ্রামার হতে পারেন, প্রডিউসার হতে পারেন, বাট তার সেক্টরে, তার তথ্য প্রযুক্তিতে সর্বোচ্চ জ্ঞানটা যদি থাকে তাহলেই তাদের চাকরিটা সহজ হবে। এবং এটার জন্য কিন্তু ওই চাকরিটা করতে হবে না, আগের থেকে কিন্তু উনি জ্ঞানটা নিয়ে এসে নিজেকে ডেভেলপ করতে পারেন, নিজেকে প্রমাণ করা চাকরিদাতার কাছে, মানে এবং সেই জায়গাটাতে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটি তো নিশ্চয়ই বাধা হওয়ার কথা না। প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বাধা হবে না, কিন্তু একটা বেসিক নলেজ লাগে। কেন? আপনি যদি একদম বেসিক জিনিসগুলো লেখাপড়া করে না আসেন, তাহলে ওই যে আপনার যে সফট স্কিলটা, এটা আপনি অর্জন করতে পারবেন না। অতএব প্রাতিষ্ঠানিক শিক্ষা অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, এইচএসসি লেভেল পর্যন্ত একটা মানুষের থাকাটা আমি মনে করি যে উচিত। কারণ কি, আপনি যদি লেখাপড়া না করেন তাহলে আপনার ব্রেন খুলবে না, তো কিছুটা আপনার ডিসিপ্লিন আসবে না, তো আপনি তো বেসিক জিনিসগুলো শিখতে পারবেন না। আপনি যে তথ্য প্রযুক্তি জিনিসটা চালাবেন, ওইটা কীভাবে চালাতে হয়, কোনটা ভালো কোনটা খারাপ, এই গ্যাপটা তো আমরা তৈরি করতে পারবো না। এবং যেটা এখন বাংলার সবচেয়ে বড় সমস্যা, আমরা যে শিক্ষা ব্যবস্থা হাতে ধরে, আমি নাম বলি যে নাহিদ সাহেব, দীপুমণি, ওনারা যেভাবে নষ্ট করে দিয়ে গেছেন, হ্যাঁ, মানে আসলে ওনাদেরকে ঘৃণা করার কারণও থাকে, যে এই কারণে যে বিশেষ করে নাহিদ সাহেবের সময় যেভাবে এক্সপেরিমেন্ট করে ধ্বংস করা হচ্ছে, এতে হয়েছে কি, বেয়াদব একটা শ্রেণী মানে আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের একটা অবশ শ্রেণী তৈরি হয়ে গেছে যারা বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা স্মার্টনেস কোনটা ডাম্পনেস, ওভার স্মার্টনেস শো করতে গিয়ে ডাম্প হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আসলে আমাদের ভিতরে কিন্তু চলে আসছে, ফলে এই জায়গাটা থেকে এখন মানে আমাদের আবার নতুন করে শিক্ষা ব্যবস্থা শুরু করতে হবে। নিশ্চয়ই আপনি সম্প্রতি চীন থেকে ঘুরে এসেছেন, আমাদের যে চাকরি প্রার্থী যারা আছেন মানে তাদের জন্য যদি একটু বলতেন যে বাংলাদেশে বসে থেকেও এই তথ্য প্রযুক্তির ব্যবহার করে নানান সেক্টরে নিজের লক্ষ্য ঠিক করে স্কিল ডেভেলপমেন্ট করে সেই সব দেশেও তো আসলে স্কিল মাইগ্রেশনেরও সুযোগ নিশ্চয়ই আছে। প্রচুর আছে। আপনার চীন, আপনার বাদ ল্যাঙ্গুয়েজ প্রবলেম, আমি যদি বলি যে আপনার আফ্রিকার অনেকগুলো দেশ আছে যেখানে আমাদের যারা বেকার তারা গেলে অনেক বেশি ইনকাম করতে পারবে, ল্যাঙ্গুয়েজও খুব বেশি কঠিন না, কিছু দেশে ফ্রেঞ্চ, কিছু দেশে ইংলিশ। ফলে আমাদের ইভেন ওই দেশে না গিয়েও আপনি এখান থেকে অনলাইনে আপনি কিন্তু জিনিসপত্র সেল করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে, লেগে থাকতে হবে। এটা একদিন আপনি অ্যামাজন একটা ভালো জায়গায় যেতে পারবেন না, বা আপনি তাও একটা ভালো জায়গায় যেতে পারবেন না, বাট আপনি যদি লেগে থাকেন, নিঃসন্দেহে এগুলো সম্ভব। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। যারা মাহফুজ কবির, সেই জায়গা থেকে একটু যদি বলি যে সারা বিশ্বেই তো আসলে যে শ্রমবাজার, সেই শ্রমবাজারে যাওয়ার সুযোগ তো নিশ্চয়ই আছে। বেকার জনগোষ্ঠী যারা আছেন বাংলাদেশে, যারা একটা সরকারি চাকরির পিছনে ঘুরছেন অথবা কোনো একটা প্রাইভেট সেক্টরের চাকরির জন্য দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছেন, মানে তাদেরকে কি পরামর্শ দেবেন আসলে এই বিশ্বের শ্রমবাজারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য? হ্যাঁ, আমি মনে করি যে আমাদের যারা শিক্ষিত তরুণ, হ্যাঁ, তারা কিন্তু অন্তত যখন গ্র্যাজুয়েটে লেখাপড়া শুরু করেন তখনই জানতে পারেন, বা তার আগে থেকেও জানতে পারেন যে আসলে ক্যারিয়ারটা কোথায়। হ্যাঁ, তো এখন যে বিশ্বের শ্রমবাজার অবারিত, এবং ঘরে বসে থেকেও কিন্তু সারা পৃথিবীর যে শ্রমবাজার সেখানে কিন্তু অংশগ্রহণ করা যায় এবং ভালো উপার্জন করা যায়, সেটা অনেকেই জানেন। এবং এভাবে করে কিন্তু আমাদের একটা বিশাল যে অনলাইন যে প্ল্যাটফর্মে যে তারা যুক্ত হচ্ছেন এবং অনেকেই আউটসোর্সিং করছেন, এমনকি স্কুলের বাচ্চারা পর্যন্ত সেখানে যাচ্ছে। তো সুতরাং এই বিষয়গুলো এখন অজানা নয়, কিন্তু এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে মোটিভেশন, যে তাদেরকে সত্যি আসলে ওইখানে উদ্বুদ্ধ করে যে যুক্ত হওয়া, তো সেই বিষয়গুলোকে আমাদের করতে হবে। এখন শুধু বসে থাকলে হবে না যে সরকারি আমার চাকরি হবে বা একটা সময় আমি একটা জব পাবো। তো সেভাবে করে আসলে আমি মনে করি যে আমাদের যারা তরুণ, যারা সত্যি যাদের সক্ষমতা রয়েছে, তো তারা সময় নষ্ট করছেন
এবং তারা এমন কিছুর পিছনে দৌড়াচ্ছেন যেটা হচ্ছে তার নিজের যে দক্ষতা, তার যে উদ্ভাবনী, তার যে সৃজনশীলতা, সেটাকে আসলে ওইখানে গিয়ে তিনি প্রমাণ করতে পারবেন না। তো সুতরাং আমি মনে করি যে এখন মোটিভেশন লাগবে। এই মাননীয় শিক্ষামন্ত্রী তিনি কিন্তু আবার সেই স্টুডেন্টদেরকে পড়ার টেবিলে বসার কথা বলছেন। শুধুমাত্র পড়ার টেবিলে বসলেই হবে না, এখন তার জবের কথা চিন্তা করতে হবে যে ঠিক আছে আমি পড়বো এবং পড়ে এই শ্রমবাজারের সঙ্গে আমি যুক্ত হব। তো সেই মোটিভেশনটা দরকার। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এখন কিন্তু অনেক কিছু করছেন আর কি, তিনি উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, আরও লাগবে। এবং এই যে লক্ষ্য যেটা রয়েছে যে 1 কোটি কর্মসংস্থান তৈরি হবে এবং অন্তত 20 লাখ সেটা আন্তর্জাতিক শ্রমবাজারে যাবে, তা আমি মনে করি যে 80 লক্ষেরই আসলে আন্তর্জাতিক শ্রমবাজারে যাওয়ার মতো যোগ্যতা আছে, অন্তত বাংলাদেশের যে মানুষের যেরকম। তো এইভাবে করে আসলে আমি মনে করি যে মোটিভেশন লাগবে, দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। নিশ্চয়ই। শেষ করব জনাব ফজলুল শামীম হাসান, মানে আমরা বলছিলাম বেশিরভাগ আলোচনাটা আসলে শিক্ষিত শ্রম বা বেকার জনগোষ্ঠীকে নিয়েই হলো, কিন্তু যারা স্বল্প শিক্ষিত বা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদেরকেও আমরা দেখছি বিশেষ করে চাকরি হারিয়ে রাস্তায় নানান রকম মানে অপ্রাতিষ্ঠানিক কাজ করছে। শিক্ষিত বেকাররা তো তাদেরকে নিয়েও নিশ্চয়ই কোনো উদ্ভাবনী চিন্তা করতে পারে। আমি আপনাকে একটা কথা বলি, আমি 3 বছর ধরে ভালো মালি পাচ্ছি না আমার কারখানাতে। আমার কারখানাতে 4 থেকে 5 জন মালি লাগে, ভালো মালি পাচ্ছি না। আপনার প্রত্যেক বছর ধান তোলার মৌসুমে দেখবেন যে কৃষকের অভাব। তাহলে যিনি লেখাপড়া করেন না উনি তো ওই কাজটা করতে পারতেন। যেটা মাহফুজে বলেন ওইটি আসল কথা, মানসিকতার আমাদের পরিবর্তন লাগবে। এটা আপনি শিক্ষিত হন বা অশিক্ষিত হন, আপনি কাজকে সম্মানের সুযোগ দেখেন, চেষ্টা করেন, আমাদের দেশে চাকরি নিশ্চয়ই সেই মানসিকতা পরিবর্তনের সময় এসেছে। আশা করি দর্শকরা যারা দেখছেন তারা সেই চিন্তাটিকে গ্রহণ করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।